আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা দিন, সুন্দর একটা সকাল। আজ হচ্ছে ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং শুভ্র সুন্দর এই সকালের শুভেচ্ছা জানিয়ে আমি মেহনাজ বরাবরের মতো ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন একটি লাইফস্টাইল ব্লগে আমন্ত্রণ করছি। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ফজরের নামাজ পড়ে তিনতলার বারান্দায় দাঁড়িয়ে এই আকাশটা দেখছিলাম। সূর্য উঠছে, তো সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু একটু একটু করে আলো বের হচ্ছে আর চতুর সাইডে ফর্সা হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা সময় আমি আর আমার হাজব্যান্ড এখানে বসে কাটিয়েছি। বারান্দা থেকে এরপরে কিচেনে চলে আসলাম। তো রাতের বেলা আমরা তিন যা মিলে এই সেমাইগুলো রান্না করেছি। এখানে দুধ সেমাই রান্না করা হয়েছে, এটা রান্না করেছে বড় ভাবি, আর আমি রান্না করেছিলাম জর্দা সেমাই। তো যাই হোক, আমি যেহেতু সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠি তাই এইগুলো একটু চেক করে নিচ্ছি। আপনাদের এই বিশেষ দিনটি কেমন কেটেছে? তবে সবসময় আল্লাহর কাছে চাওয়া থাকে এটাই, যেন আল্লাহ আপনাদের এই দিনটিকে আরও বেশি রহমত বরকতময় করে তুলুক, সবার ঈদ যেন অনেক বেশি ভালো কাটুক। গরুকে গোসল দেওয়া হচ্ছে, এখনও কিন্তু সকাল 7টা বাজেনি। তো আমাদের বাড়ির সবাই ঈদের জামাতে যাবে সকাল 7:30টার দিকে। অলরেডি আমার শ্বশুর আব্বা কিন্তু গোসলে ঢুকে পড়েছে আর আমাকে তাড়া দিচ্ছে আমি যেন ওয়াসিফকে রেডি করে দেই, সবাইকে ডেকে তুলি। ডাল ধুয়ে নিচ্ছি, চালে ডালে মিশিয়ে সকালবেলা প্রায় 30 থেকে 35 জনের জন্য খাবার রান্না করে নিব। আমার দুই যা এখনও ঘুমিয়ে আছে, আমার সাথে আছে রত্না আপা। রত্না আপার সাহায্য নিয়ে আমি এখন 30-35 জনের জন্যই এই যে খিচুড়ি রান্না করে নিচ্ছি। রাতের বেলা আমাদের একটা ছোটোখাটো মিটিং হয়েছে, সেখানে শ্বশুর আব্বা সহ অন্যান্য যারা ছিল, মানে এবাড়ির ছেলেরা সবাই বলল যে যারা আসবে মাংস কাটতে তো তারা খাবে। আমাদের কিন্তু আরেকটা পুরাতন বাড়ি আছে, অর্থাৎ আমার শ্বশুরের যে বাবার বাড়ি, সেই বাড়ি থেকে লোকজন আসে মাংস কাটার জন্য। তো তাদেরকে প্রত্যেক বছর এভাবে করে সকালবেলা খাওয়াতে হয়, তারপর তারা মাংস কাটে। তো আজও সেরকম হবে। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, তাই চিন্তা করছি যে ওয়াসিফকে রেডি করানোর আগে বা ওদের বাবাকে সব কিছু গুছিয়ে দেওয়ার আগে আমি যদি খাবারটা চড়িয়ে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে সবাই নামাজটা পড়ে এসে খাবারটা খেয়ে নিতে পারবে। আর ঈদুল আজহাটা কিন্তু আমি দেখলাম একটা জিনিস, আমার শ্বশুর বলল যে নামাজ পড়ে এসে তারপরে হচ্ছে মিষ্টিমুখ করতে হয়। তো নামাজ পড়ে এসে ওনারা খাবার খেয়ে তারপরে মিষ্টিমুখ করেছিল। আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আমি লাইক দিতে না বললে আপনারা আসলে লাইকটা দিতে চান না। গত কয়েকটা ব্লগে আমার লাইকের সংখ্যা খুবই কম হয়েছে, তাই বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা আমার এই ব্লগ যারা দেখছেন প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আমি আশা রাখবো আমার এই ব্লগের লাইকের সংখ্যা অন্য ব্লগের তুলনায় একটু বেশিই হবে। আর যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছে এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি ভালো লেগে যায় অনুরোধ করব আপনারা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে চলার পথটাকে মসৃণ করে দিতে পারেন, সেই সাথে আমার এই ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল পরিবারটিকে আরেকটু বড় করতে সাহায্য করতে পারেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে একদিন পর একদিন আমার চ্যানেল থেকে ব্লগগুলো পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। তো এই তো আমি কিন্তু সব কিছু পরিমাণ অনুযায়ী এখানে আমি খিচুড়ির জন্য মশলা যা যা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি। রসুনটা একটু কম হয়েছিল বিধায় রত্নাপাকে বললাম যে আরও কিছুটা রসুন লাগবে, আপনি কেটে দেন। তো আমি এই যে রসুনটা দিয়ে দিচ্ছি। তবে আব্বা যে পরিমাণটা বা যে লোকজনের কথা বলেছিল তার থেকেও আরও একটু কম পরিমাণে চাল ডাল দিয়ে আমরা রান্না করে নিব, কারণ লোকজন যদি না আসে তখন কিন্তু খিচুড়ি থেকে যাবে, আর এত খাবার নষ্ট হলে কিন্তু সেটাও নিজেদের কাছে অনেক বেশি খারাপ লাগবে। তো এই তো আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর খিচুড়ির সাথে বেগুন ভাজি হবে, তাই রত্নাপা এখন বেগুনটাকে কেটে নিচ্ছে। উনি কোনভাবে কাটবে সেটা আমার কাছে জিজ্ঞাসা করে নিল। তো এখন হচ্ছে যে পানি দেওয়া হচ্ছে, তো আমাকে আবার এপাশ থেকে ডাকাডাকি করছে আমার হাজবেন্ড, তার পাঞ্জাবি পাজামা সব কিছু যেন গুছিয়ে আমি রাখি, সেও গোসলে ঢুকে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে রত্নাপা এখন এই যে বাইরের চুলায় জালটা ধরিয়ে দিচ্ছে। এখন বসে বসে রত্নাপা শুধু জাল দিবে আর রান্না করে নিবে।
তবে সবাই চাচ্ছিল যেন খিচুড়িটা একটু নরম নরম হয়, নরম হলে নাকি সবার খেতে ভালো লাগবে, তো সেইভাবেই পানি দেওয়া হয়েছে। গত দিনের খেজুরগুলো পেকে গিয়েছে আর মাইকে কিন্তু একটু পরপরই ঈদ মোবারক জানাচ্ছে মসজিদ থেকে, সেই সাথে জামাতের সময়গুলো জানিয়ে দিচ্ছে। আমার ওয়াসিফকে ডেকে উঠিয়েছি, এখন সকাল 7টার মতো বাজে। যেহেতু গতদিন একটু বৃষ্টি হয়েছে তাই পানিটা বেশ ঠান্ডা ছিল, যদিও আমাদের ওয়াশরুমে গিজার সেট করা আছে। গরম পানিতে গোসল করালে ওয়াসিফ দেখা যাচ্ছে যে শীতে আড়ষ্ট হয়ে গেছে, একদম কাজুমাজু দিয়ে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে। তো আমার বাবাকে আমি পাঞ্জাবি পাজামা পরিয়ে দিয়ে এখন চুলটাকে আঁচড়িয়ে দিচ্ছি। দেখেন শীতে কেমন করছে, একদম মনে হচ্ছে খুব শীত লেগে গেছে আমার বাবাটার। তো যাই হোক, আমার কুটু পাখিটাকে আমি রেডি করে দিয়েছি, আব্বাকেও রেডি করে দিলাম। আব্বার কোমরে যে বেল্ট পরে সেটা লাগিয়ে দিয়েছি, পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, আর এখন জুতা পরিয়ে দিয়ে আমি বেল্ট লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনাদের ভাইয়াকেও রেডি করে দিয়েছি। মোটামুটিভাবে আমার ছেলের বাবা আর তার বাবা 3 পুরুষকেই আমি রেডি করে দিলাম ঈদের সকালবেলা। তো এখন সবাই ঈদের জামাতে চলে যাচ্ছে, আর কুরবানির ঈদে না আমাদের কোনো জামা কাপড় নেওয়া হয় না। আর এখন ঈদ বলতে আসলে অন্য কিছুকেই বুঝি আমি। আগের মতো আর এখন সেই আনন্দটা ফিল করি না, যে একসময় ছোটোবেলায় ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা পরে সেজে গুজে বাইরে যাব, ঈদগাহ মাঠে যাব, অনেক কিছু কিনবো। আসলে তেমনটা আর হয় না। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ঈদের সংজ্ঞাটাও পরিবর্তন হয়েছে আমার কাছে। তো এখনকার ঈদ বলতে আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে দায়িত্বকে কাঁধে তুলে নেওয়া। তো এই যে দেখেন, আমার শ্বশুরাব্বা কিন্তু অন্য রাস্তা দিয়ে, শর্টকাট একটা রাস্তা দিয়ে মসজিদে যাবে, আর এদিক থেকে কিন্তু 2 ভাই তাদের 2 ছেলেকে নিয়ে এই যে আস্তে আস্তে করে টুকটুক করে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই কিন্তু একই মসজিদে নামাজ পড়বে। শামীম ভাইও শেষের দিকে বের হলো, তো সেটাও আমি একটু ক্যাপচার করে নিলাম। তো যে কথা বলছিলাম যে ঈদের আনন্দ বলতে এখন শুধু দায়িত্বটাকেই আসলে কাঁধে নেওয়া বুঝি আমি। এখন হচ্ছে টাইম মতো রান্না করে সবাইকে খেতে দেওয়া, এই যে জামাতে যাবে তো তার আগে তাদের সবার কাপড় চোপড়গুলো গুছিয়ে দেওয়া, সবাইকে সবার কাজে হেল্প করা, এই তো এগুলোই বুঝি। আর এই দায়িত্বগুলো করতে পারার মধ্যেও কিন্তু অন্য রকমের একটা সুখ লুকিয়ে আছে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে যে আমি এখন একটা পরিবারের বউ, আমি 2টা বাচ্চার মা, আমি কারো ভাবি, কারো ছোট ভাইয়ের বউ, আমি কারো ননদ। মানে এটা আমার কাছে ভাবতেই ভালো লাগে। এই যে বিভিন্ন ধরনের রোল প্লে করতে হয় আমাদের সংসারে, আর তার ভিতরে কিছু কিছু এই রোল অনুযায়ী দায়িত্ব পালন করতে হয়, সেটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগাই কাজ করে। তো রত্নাপাকে বললাম যে পানি কি বেশি হয়ে যাবে কিনা, বললো যে না ঠিক আছে। আমিও দেখলাম যে আসলে ঠিক আছে। তো বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে আসার আগে কিন্তু আমি আমার মেয়েকে গোসল করিয়ে তাকেও একটা নতুন জামা দিয়েছি। সে একটা নতুন জামা পরে তার চুলগুলো আঁচড়িয়ে দিয়েছি, বসে আছে। এক একটা বয়সে আসলে ঈদের আনন্দ এক এক রকম। ছোটোবেলায় তো আমরাও এমনটা করতাম, আর এখন আমাদের এই বয়সে তো এই দায়িত্বগুলো করতেই হবে। আমরা না করলে আর কে করবে? শুধুমাত্র যে আমরা মহিলারাই দায়িত্ব পালন করি তা না, পুরুষেরাও কিন্তু দায়িত্ব পালন করে। তো দেখেন তারাও কিন্তু এসে কুরবানির কাছে গরুর যেখানে জবাই হবে সেখানে চলে যাবে, এরপরে কাকে কি দিতে হবে ভাগ বটরের একটা ব্যাপার থাকে, সেগুলো বিলি বন্টন করা, তো সেই অনুযায়ী কাজ করা। এছাড়াও কিন্তু কুরবানির আগে পুরুষদের কিন্তু আরও অনেক দায়িত্ব থাকে। কুরবানির আগে সামর্থ্য অনুযায়ী কুরবানির টাকা ম্যানেজ করা, তারপরে পশু নির্বাচন করা, এগুলো কিন্তু পুরুষদেরই কাজ। তো এই তো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আর টেবিলে একা করে খাবার দিয়ে তারপরে হচ্ছে সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিল। এরপরে হচ্ছে আমাদের গরু যেখানে কুরবানি হবে আমরা বাড়ির সবাই মিলে সেখানে চলে যাই। আম্মা থাকতেও কিন্তু আমরা এই কাজটা করতাম, আম্মা আমাদের সবাইকে নিয়ে গরু দেখিয়ে নিয়ে আসতো। তো এখানে গরুটাকে বেঁধে রাখা হয়েছে, আর এই যে বাচ্চা কাচ্চাগুলো তারাও খুব আনন্দ করছে। এখন গরুকে জবাই করা হবে, তো এটাই সবাই দেখবে। ওরা 3 ভাই আর আমার শ্বশুর, এই 4 জন মিলে আসলে গরুটা কুরবানি দিচ্ছে, আর গরুকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অনেকক্ষণ সময় এই নিচে ছিলাম, গরু কুরবানি দেওয়া দেখেছি সবাই মিলে। তো যেটা মনে হচ্ছিল যে গরুটা খুব ভয় পাচ্ছিল একদম লাস্ট মোমেন্টে এসে, আর ও এত ছোটাছুটি করছিল একদম শেষের দিকে, মনে হচ্ছে ছুটে যেতে পারলেই কিন্তু ওর স্বস্তি হয়। আমরা সবাই ওর ছোটাছুটি দেখে সবাই দূরে দূরে সরে গিয়েছিলাম। এই যে দেখেন আমি কিন্তু খুব জুম করে দূর থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা পর্যায়ে কি হলো, গরুটা নিজেই পড়ে গেল ছোটাছুটি করতে গিয়ে, আর যখনই পড়ে গেল তখনই সবাই ওকে বসে আনার জন্য ওর 4টা পাই বেঁধে ফেললো, এরপরে পুরো বডিতে আরেকটা বাঁধন দিয়ে ওকে সুন্দর করে তারপরে কুরবানির জন্য প্রস্তুত করা হলো। তো আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করে নেন, আমিন।
প্রচণ্ড গরমে কষ্ট হওয়ার কারণে এরপরে বাড়িতে চলে এসেছি। আর ওই যে সবাই নামাজ পড়ে আসার সময় এখানে কিছু পাঁপড় আর হচ্ছে কিছু চিপস নিয়ে এসেছে, তো নিচে দেখতে আসলাম। তো প্রথমে দেখলাম যে গরুর রানগুলো কেটে আনা হচ্ছে, এরপরে একে একে করে গরুর বাকি যে অংশগুলো আছে সবগুলোই অংশ এখানে এনে তারপর আমাদের বাড়ির নিচে এই যে কাটা হচ্ছে। আর আমাদের পুরনো যে গ্রামের বাড়ি অর্থাৎ আমার শ্বশুরের যে বাবার বাড়ি ওখান থেকে লোকজনও চলে এসেছে। তো এখানে হচ্ছে যে আমার হাজব্যান্ড আবার সবাইকে আরসি কিনে, আরসি বা সেভেন আপ এই ধরনের একটা ড্রিঙ্কস কিনে এনে সবাইকে গরমে খাওয়াচ্ছে। আর এই দিন আসলে এত গরম ছিল, তীব্র গরম ছিল, কোথাও একটু আকাশে মেঘ বা বৃষ্টির মানে ছিটে ফোঁটাও ছিল না, একদম পরিবেশটা মনে হচ্ছে যে উত্তপ্ত হয়ে আছে। তো যাই হোক, এই যে এখন মাংস বানানো শুরু হয়ে গেছে, সবাই মিলে এখানে কাটাকুটি করছে আর আমরা নিচে এসে বারবার কয়েকবার দেখাদেখি করছিলাম। আমি একটু ভিডিও করে নিলাম, এরই একটা ফাঁকে কিন্তু আমি দুপুরের গোসলটাও করে নিয়েছি। বাকি সবাই কিন্তু আর গোসল করেনি, বাট আমি কিন্তু নিজের একটা সুবিধা মতো সময় গিয়ে আমি গোসলটাকে সেরে নিয়েছি। যতই গরম পড়ুক যা কিছু হোক, আমার রেগুলারিটি মেনটেন না করলে না ভালো লাগে না। অনেকেই দেখেছি আমার যা বা রত্নাপা সবাই কিন্তু রাতের দিকে গোসল করেছে, ওনারা সব কাজ বাজ শেষ করে একদম একবারে শোয়ার আগে ফ্রেশ হয়ে গেছে, কিন্তু আমি দুপুরে এক ফাঁকে যেহেতু কাজ ছিল না আমি গোসল করে নিয়েছিলাম। একটা পর্যায়ে বড় ভাবি আর আমি চলে এসেছি কিছু মাংস মেপে উপরে নিয়ে যাব, এগুলো রান্নার জন্য বসিয়ে দিব। তো শামীম ভাই আমাদেরকে 20 কেজি মাংস, সলিড মাংস, হাড় চর্বি, তারপরে হচ্ছে তিল্লি, কলিজা, ফ্যাকসা যা যা থাকে সব কিছু দিয়ে মিক্স আপ করে 20 কেজি মাংস আমাদেরকে মেপে দিল, আমরা সেটা উপরে নিয়ে গেলাম রান্নার জন্য। আর এখান থেকে কেটে কুটে তারপরে হচ্ছে যে যেভাবে নিয়ম আছে শরিয়া অনুযায়ী সেভাবে নিয়ম অনুযায়ী বিলি বন্টন করা হয়েছে। তো এখন হচ্ছে যে আমরা মেয়েরাই এখন বউরাই এখন গরু মাংসটাকে চড়িয়ে দিব। তো মশলা যা যা রেডি করার দরকার আমি ভাবিকে মশলাগুলো গ্রাইন্ডারে যেগুলো গ্রাইন্ড করতে হবে সেগুলো গ্রাইন্ড করে দিয়েছি। বড় ভাবি এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছে মাংসের ভেতরে। তো 20 কেজি মাংসের ভিতরে যতটুকু যা মশলা লাগবে সেগুলো এখন আমি, বড় ভাবি, আমার ছোট যা, রত্নাপা সবাই মিলে বুঝে শুনে সেভাবে দিয়ে এখন মাংসটাকে চড়িয়ে দেওয়া হবে। অন্যান্যবার কিন্তু শামীম ভাই রান্নার কাজে হেল্প করে বা আমার চাচা শ্বশুরও এসে কয়েকবার নাড়ানাড়ি করে, উনিও একটু হেল্প করে। তো আজ কিন্তু একদম আমরা বাড়ির বউরাই রান্না করছি। বিশেষ করে বলতে হবে যে এটা বড় ভাবিরই কৃতিত্ব, বড় ভাবিই মূলত রান্নাটা বসিয়ে দিয়েছিল। একটা পর্যায়ে গতকাল রাত্রে রসগোল্লা এনেছিল, আমাদের তো এখানকার রসগোল্লাটা অনেক প্রিয়, তো খাওয়া হয়নি। তো গরমে আমি রসগোল্লাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, ঠান্ডা ঠান্ডা রসগোল্লা এনে আমার ছোট যাকে দিলাম, ও খেলো, আমিও খাবো। আর বড় ভাবির কাছে নিয়ে আসছি, বড় ভাবি তো হাত দিয়ে মাংসটা মেখে নিচ্ছে আর বলছে যে মাংস মেখে বসিয়ে দিক তারপরে হচ্ছে উনি খাবে। তো যাই হোক, এই যে বড় ভাবি মাংস মাখামাখি করছে আর আমি হচ্ছে গরমে একটু রসগোল্লা খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছি। এই তো। আর এই মাংসটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লেগেছিল না। দেখবেন যে যত বেশি মাংস রান্না করা হয় মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সময় কিন্তু খুব কম লাগে। তো বড়োভাবে সব কিছু রেডি করে দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে রত্না আপা আর আমি মিলে চুলার উপরে উঠিয়ে দিচ্ছি। রত্না আপা অবশ্য চুলার জালটা ধরিয়ে দিয়েছে আর মাংসটা বসানোর পরে এরপরে যে যখন সময় পেয়েছে মানে মাংস কাটাকুটা বা বিলি বন্টন হয়ে গেলে সে তখন এসে একটুখানি নাড়া দিয়েছে। বড়োভাবে তো দিয়েছেই, পাশে আমি দিয়েছি, তারপরে আমার ছোট যা, রত্না আপা, চাচি শাশুড়ি মানে সবাই একটু একটু করে হাত লাগিয়েছে। আর এভাবেই করে কিন্তু কুরবানির মাংসটা আমরা মহিলারা মিলেই রান্না করে ফেলেছিলাম। আপুরা একটা কথা বলি, আপনারা কিন্তু কমেন্টও করেন না, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ব্লগ তৈরিতে অনেক বেশি উৎসাহ যোগায়। আমার মনে হয় যেন যে আপুরা কমেন্ট করেছে বা আমাকে পজিটিভ কোনো কথা বলেছে তারা আমাকে নিশ্চয়ই আমার কাজে উৎসাহ যোগাচ্ছে। আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনারা আমার কাজটাকে পছন্দ করছেন না, তো এইটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে। তো যাই হোক, মাংস ওপাশ থেকে রান্না হচ্ছে আর এদিক থেকে আরও কিছু মাংস উপরে আনা হয়েছে, যেটা হচ্ছে বড়োভাবে আর আমি মিলে সব কিছু বিলি বন্টন করেছি, ভাগও করেছি। যেগুলো আমরা নিয়ে আসবো ঢাকায় বা আমরা যে যার জায়গায় নিয়ে যাব সেটাও ভাগ করা হয়েছে একদম সমান করে, যেটা বড়োভাবে আর আমি করেছিলাম। মাংস রান্নাটা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আমার দুই যা মিলে মাংসের হাঁড়ি ধরাধরি করে কিচেনে নিয়ে যাবে। তবে একটা পর্যায়ে কিন্তু আমার ছোট জার ছিল না, রত্না আপার বড়োভাবেই কিন্তু কিচেনে নিয়ে এসেছিল মাংসের পাতিলটা। তো এই তো
এভাবে করেই কিন্তু ঈদের দিনটা কাটিয়েছিলাম। যা যা করলাম সকাল থেকে একদম দুপুর অবধি সেগুলি আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এরপরে তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে। তো সবাই খাবে, কারণ এখন প্রায় দুপুর 3টার মতো বেজে গেছে। এখন সবাইকে খাবার দিয়ে দেওয়া হবে, বাচ্চারাও বেশ ক্ষুধার্ত। তো এই ছিল আমার ঈদের ব্লগ। সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।